ভিন্ন উদ্দেশ্য যাদের তারাই নির্বাচন নিয়ে ভয় পায় বললেন তারেক রহমান। নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান। হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যার 237 মামলা বিচারের জন্য দেশে ফেরাতে চেষ্টা চালিয়ে যাবে সরকার। নতুন বই হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস একসাথে দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। স্বাগত 2025। সবাইকে নতুন বছরের আমন্ত্রণ জানাচ্ছি 21 সংবাদে। সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে গণহত্যা ও হত্যায় সর্বোচ্চ 237 মামলা মাথায় নিয়ে ফেরারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে কমপক্ষে 95টি, আর মামলা আছে একটি। দ্বিতীয় সর্বোচ্চ 227 মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওই 2 মাস ঘিরে শুধু রাজধানীতে মামলা হয় 345টি। 554 আসামির মধ্যে গ্রেফতার হয়েছে 353 জন। সংশ্লিষ্টরা বলছেন মামলাগুলোর তদন্ত চলছে। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। বিদায়ী বছর 2024 সালের জুলাই মাসে কোটা আন্দোলন ঘিরে উত্তাপ ছড়ায়। ক্রমেই ঢাকা শহরের গণ্ডি পেরিয়ে এই আন্দোলন সংঘাতের রূপ নেয়। আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দলীয় নেতাকর্মীদের ব্যবহার করে বিগত সরকার। প্রতিদিন লম্বা হতে থাকে নিহত আর আহতের সংখ্যা। গ্রেফতার হয়েছেন বহু মানুষ। অবশেষে 5 আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান তিনি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একের পর এক হত্যা মামলা দায়ের হতে থাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে জয়সহ শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ 237টি মামলা হয়েছে। পাশাপাশি হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, শীর্ষ আমলা, সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও হয়েছে হত্যা মামলা, যার মধ্যে গ্রেপ্তার হয়েছেন 253 জন। এর মধ্যে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সহ জামিনে মুক্তি পান 25 জন। পুলিশ সদর দপ্তর বলছে গুরুত্ব দিয়ে চলছে এসব মামলা তদন্ত। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যা সহ যে সমস্ত মামলা হয়েছে সেই মামলাগুলো তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে এবং পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে প্রত্যেকটি মামলার কিন্তু তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন আগামী 3 মাসের মধ্যে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে পারে। জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ এবং গত 16 বছর ধরে গুম, ক্রসফায়ারের মতো যে মানবতা বিরোধী অপরাধ, পিলখানা হত্যাকাণ্ড এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, মোটা দাগে এই কয়েকটি বিষয়ের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে। তিনি জানান আইন মেনে প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত শেষ করা হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। আর দিল্লি ঢাকা সম্পর্ক এই ইস্যুতে আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই। আমরা সেগুলি নিয়েও পাশাপাশি আগাবো। আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যেই। এই 3 দেশের সাথে সম্পর্ক আমাদের গুরুত্বপূর্ণ। যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায় এবং যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তারাই নির্বাচন আয়োজন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে, এমন দাবি করে জনগণকে মানসিকভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীদের কোনো অপপ্রচারে কান না দিতেও আহ্বান জানান তারেক রহমান। আর বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেছেন,
বিএনপি ও শীর্ষ নেতৃত্বকে দূরে সরিয়ে রাখতে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। মাহিলা ইসলামের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন। আলোচকরা বিগত আন্দোলনে ছাত্রদলের ভূমিকা তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি এবং সংস্কার ও নির্বাচন নিয়েও কথা বলেন তারা। এই ইউনিটির সুযোগ কারা নিচ্ছে, কারা নিতে চায়, কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। পৃথিবীতে যত দেশে গণ অভ্যুত্থান হয়, সে গণ অভ্যুত্থানের পরে কিন্তু নির্বাচন হয়। সংস্কারের জন্য বছরের পর বছর বসে থাকে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অভিযোগ করেন, নতুন করে আবারও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দলের শীর্ষ নেতাদের দূরে সরিয়ে রাখতে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার ও নির্বাচন নিয়ে যারা কূটকৌশল করছে তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচনের মুখোমুখি হতে ভয় পায়। দেশে প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটিই গণতান্ত্রিক রীতি। এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে আনন্দিত প্রাথমিক মাধ্যমিকের শিক্ষার্থীরা। স্কুলে স্কুলে বই নিতে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। তবে বছরের প্রথম দিন বিতরণ করা হয়েছে কেবল 4টি শ্রেণীর বই। শিক্ষকরা বলছেন দ্রুতই বাকি বইগুলো তুলে দেওয়া হবে কোমলমতিদের হাতে। আদিত্য মামুনের রিপোর্ট। 2025 শিক্ষাবর্ষে প্রাথমিক মাধ্যমিকের 10টি শ্রেণীর বই বিতরণে ব্যস্ত বিদ্যালয়গুলো। বছরের প্রথম দিনেই কোমলমতিদের আনাগোনায় মুখর শিক্ষা প্রতিষ্ঠান। বেলা 9টায় রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ে এমন উৎসবের রং। উপলক্ষ নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণে মাতবে শিক্ষার্থীরা। তবে প্রথম দিন বিতরণের জন্য বিদ্যালয়গুলোতে এসেছে কেবল 4টি শ্রেণীর পাঠ্য বই। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই যাচ্ছে কোমলমতিদের হাতে। তাই কেউ কেউ খুশি হলেও মন ভার অনেকেরই। বই পাইছি, বইটা পড়বো, অনেক বড় মানুষ হবো, ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, এটা একটা বড় একটা বিষয় না। আজকে দেওয়ার কথা ছিল কিন্তু আসে নাই। মাধ্যমিকে কেবল 10ম শ্রেণীর শিক্ষার্থীরা পাচ্ছেন নতুন বই, তাও আবার 3 কপি করে। 10ম শ্রেণীর বইগুলো আপনার কাভার করা অনেকটা কঠিন হয়ে যাবে, যেহেতু এবার এসএসসি পরীক্ষা আমাদের, তো আমার কাছে সেটা খুব চ্যালেঞ্জ মনে হচ্ছে। একই চিত্র পার্শ্ববর্তী শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়েরও। 3টা বই দিছে, বাংলা, ইংলিশ আর হচ্ছে জেনারেল ম্যাথ। আমি তো বুঝেছিলাম যে জানুয়ারির 1 তারিখে বই পেয়ে যাব, কিন্তু এখন পর্যন্ত একটা বইও পাই না। কিছু কিছু শ্রেণীর ওরা পেয়েছে 1-2টো বই, কিন্তু আমরা একটাও পাইনি। না, আমার একটু খারাপ লাগছে যে বইটা পেলে ভালো হতো। অভিভাবকরা বলছেন একে তো নতুন শিক্ষাক্রম, তার উপর বই প্রাপ্তির বিলম্ব খানিক পিছিয়ে দিতে পারে শিক্ষার্থীদের। মানে আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, তো ওদের বই এখনো আসেন। আমার ছেলে আজকে বই পায় নাই, সেই জন্য আমারও একটু মন খারাপ আর আমার ছেলেরও মন খারাপ। আমার বাচ্চা ক্লাস 6-এ পড়ে, বইয়ের জন্য আসছি, এক বই পাইনি এখনো। তবে শিক্ষকদের দাবি চলতি মাসেই ধাপে ধাপে হাতে উঠবে সব শ্রেণীর পাঠ্য বই। বই পাওয়া মাত্র আমরা বাচ্চাদের কাছে, ছাত্রদের কাছে বই দিয়ে দিব। 3টি ধাপে বই দিতে তো কিছুটা ক্ষতি অবশ্যই হবে, এটা মেনেও নিতে হবে আমাদের। এবছর 41 কোটি নতুন বই ছাপানোর কথা থাকলেও সময়ের অভাবে সব বই স্কুলগুলোতে পৌঁছাতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড। 655 রকমের বইয়ের মধ্যে 150টিতে করা হয়েছে সংস্কার। তাই কিছুটা বিলম্ব হলেও ক্ষতি নেই বলে মনে করেন সবাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে দেশের সব প্রান্তের শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। নতুন বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে বিপরীতমুখী শক্তির ষড়যন্ত্র মোকাবেলা করার কথাও জানান শিক্ষা উপদেষ্টা। আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। তবে এইটুকু সান্ত্বনা যে যখন বইগুলো পাবে তোমরা কমলমতি ছাত্রছাত্রীরা, সেই বইগুলা আগের থেকে সুন্দর দেখাবে এবং বছরের মাঝখানে পাতাগুলো ছেড়ে যাবে না। সংবাদের সময় হচ্ছে একটা বিরতির, ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। 628 শহীদ পরিবারকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা, ব্যাংকে জমা 109 কোটি টাকা। বিরতির পর আবার আমন্ত্রণ একুশে সংবাদ। সরকারি হিসাবে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ হয়েছেন 826 জন। এর মধ্যে 628 পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে জমা আছে 109 কোটি 20 লাখ 23 হাজার টাকা। এর মধ্যে 47 কোটি 32 লাখ টাকা বিতরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জিস আলম জানান, নিহত ও আহতদের পরিবারের সহযোগিতায় স্বচ্ছতা নিশ্চিত করতে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। ছাত্র জনতার টানা 1 মাসের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তা দিতে এবং স্মরণে রাখতে গড়ে ওঠে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সেপ্টেম্বর থেকে চলছে তাদের কাজ। সরকারি হিসেবের বরাত দিয়ে সংগঠনটি জানিয়েছে, ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছেন 826 জন। এর মধ্যে 628টি পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। বাকি রয়েছে 198টি শহীদ পরিবার। ফাউন্ডেশনের ব্যাংক হিসেবে জমা হয় 109 কোটি 20 লাখ 23 হাজার টাকা। এর মধ্যে 47 কোটি 32 লাখ টাকা বিতরণ করা হয়েছে। জমা আছে প্রায় 61 কোটি টাকা। সংগঠনের তথ্য অনুযায়ী আন্দোলনে আহত হয়েছেন 11,306 জন। এর মধ্যে সহযোগিতা পেয়েছেন 1,601 জন। এসব তথ্যসহ বিস্তারিত তুলে ধরতে বুধবার রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেই হসপিটালে চিকিৎসা নিয়েছে ওই হসপিটালের ডক্টর দ্বারা ওই ভর্তির ফর্ম বা ছাড়পত্রটা আমরা সত্যায়ন করে নিই। অক্টোবর মাসে 10%, নভেম্বর মাসে দিয়েছি 30%, বাকি 60 আমরা ডিসেম্বরে দিয়েছি। এটা ইনক্রিজ হচ্ছে। সহায়তা প্রদানে বিলম্ব কেন, এর ব্যাখ্যায় সার্জিস কয়েকটি প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমআইএস জেলা প্রশাসনের মাধ্যমে তালিকাটি করেছে। তারা ইনপুট দেওয়ার আগে তারা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে। আমরা 1601 জন আহতকে চেক বা বিকাশের মাধ্যমে ফান্ড দিয়েছি। তারা এখানে আমাদের যে রিকোয়ার্ডস ডকুমেন্ট ফিল আপ করেছে এবং তাদের লিস্ট এমআইএসও আছে। এমআইএসে আছে, আমাদের এখানে নেই, তাদেরটা এখন আমরা ছাড়িনি। সার্জিস আরও জানান, ফাউন্ডেশনে মোট 35 জন কাজ করছেন। এতদিন শহীদদের পরিবারকে সহায়তা দেওয়া নিয়ে বেশি কাজ হয়েছে। এখন আহতদের সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রায়োরিটি থাকবে আমাদের আহত যোদ্ধারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। আগের সব রেকর্ড ভেঙে একক মাস হিসাবে দেশের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে বিদায় ডিসেম্বরে। এ মাসে প্রবাসীরা $264 কোটি সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন, যা দেশ স্বাধীন হওয়ার পর সর্বাধিক। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এর আগে এক মাসের সবচেয়ে বেশি $260 কোটি রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে। এদিকে বছরভিত্তিক হিসাবেও সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে 2024 সালে। গত বছর এসেছে $2,689 কোটি, যা আগের বছর ছিল $2,192 কোটি। এই হিসেবে রেমিটেন্স বেড়েছে $497 কোটি। সাম্প্রতিক কোনো বছরে এত রেমিটেন্স আসেনি। এদিকে রেমিটেন্স বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বাড়ছে।
শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ভিন্ন উদ্দেশ্য যাদের তারাই নির্বাচন নিয়ে ভয় পায় বললেন তারেক রহমান। নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান। হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যার ২৩৭ মামলা, বিচারের জন্য দেশে ফেরাতে চেষ্টা চালিয়ে যাবে সরকার। নতুন বই হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, একসাথে দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে থাকুন।